প্রথমেই আসি জু জিওগ্রাফি। আমাদের আজকের লেকচারের বিষয় যেটি জু জিওগ্রাফি কথাটি গ্রিক জু শব্দের অর্থ প্রাণী, তোমরা সবাই জানো প্রাণী, এবং জিও শব্দের অর্থ ভূপৃষ্ঠ বা আর্থ, এবং গ্রাফিন শব্দের অর্থ হচ্ছে বিস্তার বা ডিস্ট্রিবিউশন। অর্থাৎ জু জিওগ্রাফি কথা থেকে বাংলা এরকম আসে প্রাণী ভূপৃষ্ঠ বিস্তার, অর্থাৎ ভূপৃষ্ঠব্যাপী প্রাণীর বিস্তার। অর্থাৎ সংজ্ঞা দিলে এরকম আসে বিজ্ঞানের যে শাখায় স্থান দ্যাট মিনস স্পেস ও কাল দ্যাট মিনস টাইম ভেদে পৃথিবীর বিভিন্ন এলাকার প্রাণীকুলের বিস্তৃতি ও প্রাচুর্য সম্পর্কে আলোচনা করা হয় তাকে প্রাণী ভূগোল বা জু জিওগ্রাফি বলা হয়। আমি আবার বলছি, যে শাখায় স্থান অর্থাৎ স্পেস পৃথিবীর বিভিন্ন স্পেসে এবং বিভিন্ন সময় টাইম, যেমন তোমরা এজ অফ রেপটাইলস পড়ছো অর্থাৎ সরীসৃপের একটা সময়, তো এরকম বর্তমান যুগটা যেমন মানব যুগ বলা হচ্ছে, এরকম কাল অর্থাৎ বিভিন্ন টাইমে পৃথিবীর বিভিন্ন এলাকায় প্রাণীকুলের যে ডিস্ট্রিবিউশন এবং প্রাণীকুলের যে প্রাচুর্য দ্যাট মিনস অ্যাবান্ডেন্স, এই অ্যাবান্ডেন্স সম্বন্ধে এবং এর ডিস্ট্রিবিউশন সম্বন্ধে আলোচনা করাটাই হচ্ছে প্রাণী ভূগোল বা জু জিওগ্রাফি। আমরা যদি জু জিওগ্রাফিকে ইংরেজিতে এভাবে সংজ্ঞায়িত করি তাহলে এরকম দেখব যে দ্য সায়েন্স ডিলিং উইথ দ্য জিওগ্রাফিক্যাল ডিস্ট্রিবিউশন অফ এনিম্যাল, অর্থাৎ সেই বিজ্ঞানের সেই শাখা যেটি কি করে জিওগ্রাফিক্যাল ডিস্ট্রিবিউশন অর্থাৎ ভৌগোলিক বিস্তার সম্বন্ধে, প্রাণীর ভৌগোলিক বিস্তার সম্বন্ধে আলোচনা করে। আমরা এভাবে বলতে পারি ডিটারমিনেশন অফ দ্য এরিয়াজ ক্যারেক্টারাইজড বাই স্পেশাল গ্রুপস, অর্থাৎ স্পেশাল মানে হচ্ছে বিশেষ প্রাণীদের বিশেষ গ্রুপ সম্বন্ধে, তাদের যে নির্দিষ্ট এরিয়া, এই নির্দিষ্ট এরিয়া সম্বন্ধে যখন আমরা স্টাডি করব, আলোচনা করব, পাঠ করব, সেটাকে আমরা বলতে পারি জু জিওগ্রাফি। যেমন মনে করো আমাদের বাংলাদেশে রয়্যাল বেঙ্গল টাইগার, এই রয়্যাল বেঙ্গল টাইগার আমরা যেটাকে নিয়ে অত্যন্ত গর্ববোধ করি, আমাদের বাংলাদেশ ক্রিকেট টিমের লোগোতেও আমরা রয়্যাল বেঙ্গল টাইগারের দিয়েছি, ছবি দিয়েছি। তাহলে এই যে রয়্যাল বেঙ্গল টাইগার বা তাদেরকে আমরা টাইগার্স বলছি, এই যে টাইগার্স আমরা ভারত বাংলাদেশ এই দুটো দেশে পাচ্ছি, কিন্তু পার্শ্ববর্তী আমাদের সার্কভুক্ত দেশ শ্রীলঙ্কায় আবার আমরা এই ইয়াকে পাবো না, রয়্যাল বেঙ্গল টাইগারকে পাবো না। এই যে স্পেশাল গ্রুপস, প্রাণীদের স্পেশাল গ্রুপস অ্যান্ড দ্য স্টাডি অফ কজেস অ্যান্ড সিগনিফিকেন্স অফ সাচ গ্রুপ, অর্থাৎ এই গ্রুপগুলো কেন, এই প্রাণীগুলো কেন এই সমস্ত এলাকায় আছে এবং কেন অন্য এলাকায় নাই, এটা নিয়ে আলোচনা করবেই হচ্ছে জু জিওগ্রাফি। আমরা নিচের ইংরেজিটা দেখি যে কনসার্নড উইথ দ্য ডিস্ট্রিবিউশন অফ অ্যানিমালস অ্যান্ড দেয়ার অ্যাডাপ্টেশন। অ্যাডাপ্টেশন মানে হচ্ছে অভিযোজন, অর্থাৎ ওই পরিবেশে সে কিভাবে খাপ খেয়ে নিচ্ছে, সেটাই হচ্ছে অ্যান্ড দেয়ার রিয়াকশন, এবং তাদের বহিঃপ্রকাশ বা তাদের পরিবেশের উপর প্রভাব বাই দ্য এনভায়রনমেন্ট বলতে পারি। যেমন দেখো পৃথিবীর বিভিন্ন অঞ্চলে নানা ধরনের জীবজন্তু রয়েছে। ভারত বাংলাদেশে একটু আগে আমি তোমাদেরকে বললাম রয়্যাল বেঙ্গল টাইগার আছে, আফ্রিকায় আছে সিংহ, রয়্যাল বেঙ্গল টাইগার, প্যান্থেরা টাইগ্রিস, আফ্রিকায় সিংহ, প্যান্থেরা লিও, অস্ট্রেলিয়ায় ক্যাঙ্গারু, নিউজিল্যান্ডে স্ফেনোডন যেটাকে টুয়াটারাও বলে, ওকে হেজ স্প্যারো, আমেরিকায় আর্মাডিলো ইত্যাদি। অর্থাৎ প্রতিটি অঞ্চলেই কিছু না কিছু স্বতন্ত্রধর্মী প্রাণী বৈচিত্র্যময় যা তৈরি হতে কোটি কোটি বছর সময় লেগেছে। আমরা এখানে পৃথিবীর মানচিত্র দেখতে পাচ্ছি। আমরা মানচিত্রে হেজ স্প্যারো, আমেরিকায় আর্মাডিলো, আর্মাডিলোর নাম তোমরা শুনছো, এটা পিপিলিকা ভুক, অত্যন্ত স্লথ গতির একটা অ্যানিমেল ইত্যাদি। প্রতিটি অঞ্চলে কিছু না কিছু স্বতন্ত্র ধর্মী অর্থাৎ স্পেসিফিক অ্যানিমেল দিয়ে আমরা দেখতে পাবো যা তৈরি হতে অনেক বছর, কোটি কোটি বছর সময় লেগেছে। আমরা পৃথিবীর মানচিত্র দেখতে পাচ্ছি। যেমন আমরা প্রথমে আসি আমাদের দেশ যে অঞ্চলে অবস্থিত, এই ডেল্টা রিজিয়নটা হচ্ছে আমাদের। তোমাদের এই জু জিওগ্রাফি পড়তে গিয়ে একটা বড় সুবিধা হবে যে তোমরা এখানে ভূগোল বা পৃথিবীর মানচিত্র, দেশের মানচিত্র, পার্শ্ববর্তী দেশের মানচিত্র সম্বন্ধে ভালো একটা ধারণা পাবে এই করতে এসে। তো যাই হোক, এই আমাদের কারসর যেখানে করছে সেটি হচ্ছে ডেল্টা রিজিয়ন, এটা বাংলাদেশ। তো বাংলাদেশ যে অঞ্চল, এটা মনে করো একটা সাউথ এশিয়ান অঞ্চল, বাংলাদেশের পাশে ভারত আছে, মায়ানমার, এই যে অঞ্চল, এই অঞ্চলটাতে স্পেসিফিক অ্যানিমেল, অত্যন্ত বৈচিত্র্যময় অ্যানিমেল, ময়ূর বা পিকক আছে, ট্রি শ্রু বা গেসো ছুচো, এরকম
এই যে স্পেসিফিক আছে রয়্যাল বেঙ্গল টাইগার, হ্যাঁ, এই স্পেসিফিক এনিমেল গুলো এই অঞ্চলে আছে। আবার আমরা যদি পার্শ্ববর্তী আমাদের এর থেকে একটু ইন্দোনেশিয়া থেকে আরেকটু দূরে একটা মহাদেশ জানি, সেটা অস্ট্রেলিয়া, অস্ট্রেলিয়ার দিকে যাই, তাহলে দেখবে এখানে বেশ কিছু অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং স্পেসিফিক কিছু মানে আনকমন এনিমেল আছে যেটা সারা পৃথিবীতে নাই। যেমন আমরা ক্যাঙ্গারুর কথা জানি, কিউই পাখির কথা জানি, তারপরে হচ্ছে তোমার তাসমানিয়ান ডেভিলের কথা জানি। এই সমস্ত এনিমেল এই অঞ্চলটাতে অর্থাৎ অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ড, একটু আগে আমরা বলছি নিউজিল্যান্ডে টুয়াটারা বা স্পেনোডন আছে, এই যে স্পেসিফিক এনিমেল গুলো এখানে আছে। এই স্পেসিফিক এনিমেলের পাশাপাশি আমরা যদি আফ্রিকান অঞ্চল যাই, যেটা অ্যাকচুয়ালি চিড়িয়াখানার মহাদেশ বলা হয়, যেখানে জিরাফ আছে, জেব্রা আছে, লেমুর আছে, গরিলা আছে, প্যান্থেরা লিও অর্থাৎ লায়ন আছে, এই সমস্ত এনিমেল গুলো আমরা দেখতে পাবো যে আফ্রিকান অঞ্চলে আছে। আবার যদি আমরা আমাদের মহাদেশ থেকে বা এশিয়ার বা এই অঞ্চল থেকে একটু উপরের দিকে যাই, ইউরেশিয়া বা ইউরোপ এবং এশিয়ার উত্তরাংশে, তাহলে দেখবে এখানে রেড ফক্স আছে, পান্ডা আছে, রেড ডিয়ার আছে, এই সমস্ত স্পেসিফিক কিছু বৈচিত্র্যময় বা স্পেশাল কিছু এনিমেল আছে। আমরা যদি আরো এই অঞ্চলটাতে যাই অর্থাৎ উত্তর আমেরিকার অঞ্চলটাতে যাই, তাহলে দেখবো এই অঞ্চলটাতে আছে প্রং হর্ন অ্যান্টিলোপ, বিভার, রেড ফক্স, রেড ডিয়ার, এই সমস্ত স্পেসিফিক কিছু এনিমেল। আমরা যদি ব্রাজিল, আর্জেন্টিনা এই মহাদেশটাতে যাই অর্থাৎ এই সাউথ আমেরিকার অঞ্চলটাতে যাই, তাহলে দেখবো এখানে আবার আছে পিপিলিকা ভুক বা অ্যান্টিচার, স্লথ, এই সমস্ত ক্যাপিবারা, এই সমস্ত বেশ কিছু এনিমেল, আর্মাডিলো, অর্থাৎ এই সমস্ত স্পেসিফিক এনিমেল প্রতিটা মহাদেশে বা প্রতিটা অঞ্চলে আমরা স্পেসিফিক্যালি দেখতে পাবো। আমরা যদি বিজ্ঞানীদের একটু কথা আলোচনা করি, তাহলে আমরা এরিস্টটলের নাম জানি। এরিস্টটল যার জন্ম 384 খ্রিস্টপূর্বাব্দে, 322 খ্রিস্টপূর্বাব্দে তার মৃত্যু। অ্যারিস্টটল ইনি, আমরা এটাও জানি যে তাকে বলা হয় প্রাণী বিজ্ঞানের জনক। তো উনি প্রাণীর বিভিন্নতা পর্যবেক্ষণ করেন, অর্থাৎ প্রাণীর ভিতরে যে বিভিন্ন ডাইভার্সিটি আছে, এই ডাইভার্সিটি পর্যবেক্ষণ করেন। পরবর্তীকালে সর্বপ্রথম লিনিয়াস, আমরা ক্যারোলাস লিনিয়াস নাম জানি, যিনি দ্বিপদ নামকরণের প্রবক্তা, যার তোমরা জানো কিনা জানি না যে লিনিয়াসের অ্যাকচুয়ালি প্রকৃত নাম কিন্তু ক্যারোলাস লিনিয়াস ছিল না, তার প্রকৃত নাম হচ্ছে কার্ল ভন লিনি। তো মজার ব্যাপার হচ্ছে যেহেতু তিনি নিজেই দ্বিপদ নামকরণ করেন, এই জন্য তার নামটি উনি দ্বিপদ হিসেবে প্রবর্তন করেন। তাহলে সর্বপ্রথম লিনিয়াস, যার জন্ম জীবনকাল 1707 থেকে 1778, বিভিন্ন জীবের বিস্তার অর্থাৎ ডিস্ট্রিবিউশন এবং বসতি অর্থাৎ তাদের হ্যাবিটেট এটা নথিভুক্ত করেন। বাফন স্পষ্টরূপে পুরাতন এবং নতুন পৃথিবীর প্রাণীগুলোর পার্থক্য করেছিলেন। পিএল স্কেলেটর, যার কথা আমরা পরবর্তীতে আরো আলোচনা করব, 1858, টিএইচ হাক্সলে এবং এ আর ওয়ালেস বা আলফ্রেড রাসেল ওয়ালেস 1778 প্রভৃতি বিজ্ঞানীগণ প্রাণী বিস্তার ও তার সম্ভাব্য কারণ বর্ণনা করেন। আলফ্রেড ওয়েগনার বহিঃসঞ্চালন তত্ত্ব বা কন্টিনেন্টাল ড্রিফট থিওরি প্রাণী ভূগোল এবং প্রাণী বিস্তারের বহু ঘটনার সন্তোষজনক ব্যাখ্যা দিতে বা ব্যাখ্যা প্রদান করতে সক্ষম হয়। তাহলে আমরা দেখলাম আলফ্রেড ওয়েগনার ইনি বিংশ শতাব্দীতে অর্থাৎ এই ডার্লিংটন 1957 প্রাণী ভূগোলকে আরো তথ্য সমৃদ্ধ করেন। এটা আমরা মোটামুটি ভাবে বিজ্ঞানীদের জিওজিওগ্রাফিতে তাদের কার কি এমন অবস্থান ইত্যাদি সম্বন্ধে জানলাম। আমরা এখানে একটা স্লাইড দেখতে পাচ্ছি। এই স্লাইডে একজন বিখ্যাত মানুষের স্লাইডে আমরা দেখতে পাচ্ছি, ইনি হচ্ছেন আলফ্রেড রাসেল ওয়ালেস, 1823 থেকে 1913, যাকে বলা হচ্ছে কনসিডার্ড ফাদার অফ জিওজিওগ্রাফি। মজার ব্যাপার হচ্ছে ইনি ওই দক্ষিণ আমেরিকায় আমাজন নদীর অববাহিকায় ব্রাজিলের বিভিন্ন দ্বীপে সেই 1854 সালের ওই সময়টাতে বা তার আগে আগে অনেক দিন অবস্থান করছেন এবং পরবর্তীতে মালয়েশিয়া, ইন্দোনেশিয়ার এই দ্বীপগুলোতে অবস্থান করে বিভিন্ন প্রাণী, কীটপতঙ্গ ইত্যাদির কালেকশন করছেন এবং তাদের মধ্যে মিল অমিল ইত্যাদি উনি নথিভুক্ত করছেন। এই জন্য এনাকে, এবং তোমরা এটাও জানো যে আলফ্রেড রাসেল ওয়ালেস মূলত চার্লস রবার্ট ডারউইনের সাথে সেই সার্ভাইভাল অফ দ্য ফিটেস্ট মতবাদের একজন সহ প্রবক্তা আর কি। তো এই জন্য যেহেতু প্রাণী ভূগোলে তার বিশেষ অবদান আছে, এই কারণে তাকে কনসিডার করা হয় যে উনি ফাদার
অর্থাৎ প্রাণী ভূগোলের জনক। তো আমরা এখানে কয়েকটি বিষয় দেখতে পাবো, অত্যন্ত গুরুত্বপূর্ণ কয়েকটি বিষয়। যেমন পৃথিবীতে তোমরা জানো অমেরুদণ্ডী এবং মেরুদণ্ডী প্রাণী আছে, তাদের প্রজাতির সংখ্যা প্রায় 12 লক্ষাধিক, যেগুলো আমাদের এমসিকিউ এর জন্য খুব ইম্পর্টেন্ট একটা টপিকস। মোট জীবিত মেরুদণ্ডের গোত্র সংখ্যা 875, এর ভিতরে মাছ 573, উভচর 22, সরীসৃপ 39, স্তন্যপায়ী 109। তাহলে এই যে পৃথিবীব্যাপী আমাদের কিন্তু জিওগ্রাফিতে মূলত এই মেরুদণ্ডী প্রাণীর গোত্র নিয়ে আলোচনা করব। সাধারণত প্রজাতি নিয়ে আলোচনা করতে গেলে আরো ব্যাপক আলোচনা হয়ে যায়, এজন্য জিওগ্রাফি মূলত গোত্র নিয়ে, প্রাণীর গোত্র নিয়ে এবং মেরুদণ্ডী প্রাণী বলতে যে আমরা মাছ দেখতে পাচ্ছি, মাছ বলতে স্বাদু পানির মাছকে বোঝাবে। সাধারণত সামুদ্রিক মাছকে আমরা জিওগ্রাফির ভিতরে আলোচনায় অন্তর্ভুক্ত করা হয়নি। এই বিপুল জনগোষ্ঠীর বিস্তার পৃথিবীব্যাপী একরকম নয়, যেটা আমরা আগের একটা স্লাইডে দেখতে পেলাম। গ্রেট ব্রিটেন এবং জাপান হাজার হাজার কিলোমিটার ব্যবধান হলেও মজার ব্যাপার হচ্ছে তাদের প্রাণীকুলের মধ্যে সাদৃশ্য রয়েছে বা সিমিলারিটি রয়েছে। আবার তোমরা জানো বালির নাম জানো নিশ্চয়ই। বালির নাম কি জানো? বালির নাম শুনছো? বালি, জি স্যার শুনছি। বালি কোন দেশে বলো তো দেখি আছে? স্যার থাইল্যান্ড, ইন্দোনেশিয়া। হ্যাঁ, ইন্দোনেশিয়া। গুড, ইন্দোনেশিয়া। বালি দ্বীপ, যেটা হচ্ছে পর্যটনের জন্য অত্যন্ত বিখ্যাত। মানে পর্যটন এরিয়া হিসেবে তোমরা জানো যে পৃথিবীব্যাপী এটা একটা বিখ্যাত। ঠিক আছে, তাহলে বালি ও লম্বক পাশাপাশি দুটো দ্বীপ, মাত্র 25 কিলোমিটারের ব্যবধান। তোমরা এখন আনমিউট করে দাও, সাউন্ড আসতেছে। হ্যাঁ, তো বালি ও লম্বক পাশাপাশি দুটি দ্বীপ হলো তাদের প্রাণীকুলের মধ্যে সম্পূর্ণ বৈসাদৃশ্যপূর্ণ। তো অথচ দেখো গ্রেট ব্রিটেন ও জাপান অনেক দূরের দুটা দেশ। কোথায়? গ্রেট ব্রিটেন হচ্ছে ইউরোপিয়ান কান্ট্রি, আর জাপান হচ্ছে সেই এশিয়ার মধ্যেও একবারে পূর্বের দেশ, যেখানে কি ওঠে? কিসের দেশ বলা হয় জাপানকে? সূর্যোদয়ের দেশ। হ্যাঁ, সূর্যোদয়ের দেশ, অর্থাৎ যেখানে সূর্য প্রথম উদিত হয়। তো যাই হোক, আমরা এই যে ডিসিমিলারিটি এবং সিমিলারিটি দেখতে পাচ্ছি প্রাণীদের মধ্যে তাদের অবস্থানের, এইটাই হচ্ছে প্রাণী ভূগোলের বিষয়। এসব বৈষম্য বিবেচনায় প্রাণী বিস্তারের উপর ভিত্তি করে পৃথিবীকে কয়েকটি অঞ্চলে ভাগ করার পরিকল্পনা নেওয়া হয়। পৃথিবীর বিভিন্ন অঞ্চলের প্রাণীকুল, ওই এলাকার জলবায়ু বা ক্লাইমেট, ভৌত পরিবেশ, ফিজিক্যাল কন্ডিশন, উদ্ভিদ ও প্রাণীকুলের সম্পর্ক, লক্ষ কোটি বছর পূর্বের অবস্থা ইত্যাদি বিষয়ে প্রাণী ভূগোলের আলোচ্য বিষয় হিসেবে আমরা দেখতে পাবো। আচ্ছা, এরপরে আমরা আসবো প্রাণী ভূগোলের অঞ্চল বিভাজন, বা এই যে আমাদের টপিকসের দ্বিতীয় যে অংশটি আছে সেই অংশটি, অর্থাৎ বিভিন্ন বিজ্ঞানীরা যে প্রস্তাব করছেন যে এই পৃথিবীটাকে বিভিন্ন যে অঞ্চলে ভাগ করা যায়, সেই অঞ্চল বিভাজনটা কিরকম হবে। ভূপৃষ্ঠের বিভিন্ন স্থানের পরিবেশের উপর নির্ভর করে বিভিন্ন প্রাণীর নিবাস স্থল গড়ে উঠেছে। কোন নির্দিষ্ট স্থানে একই জাতীয় প্রাণীর সমাবেশকে প্রাণী ভৌগোলিক অঞ্চল বলা হয়। হ্যাঁ, তাহলে এই কথাটা আমরা আগেই বলছি। আমরা ডার্লিংটন, আমরা বলছিলাম বিংশ শতাব্দীর একজন প্রাণী ভূগোলবিদ, অত্যন্ত বিখ্যাত বন্ধ করে দাও, বিখ্যাত। অ্যাকর্ডিং টু ডার্লিংটন 1957, উনি বলছেন ফনাল রিজিয়নস আর এরিয়াস অকুপাইড নাও বাই ফনাস। তোমরা নিশ্চয়ই জানো ফনা মানে হচ্ছে, বলো তো ফনা মানে কি? সাপের ফনা? না স্যার, প্রাণীকুল। গুড। কোন একটা নির্দিষ্ট এরিয়ায় নির্দিষ্ট সময়ের সমস্ত প্রাণীকে আমরা একত্রে বলি ফনা। আর ফ্লোরা কি? এলাকার উদ্ভিদ। উদ্ভিদ, গুড। অর্থাৎ প্রাণী হলে ফনা আর উদ্ভিদ হলে ফ্লোরা। তাহলে দেখো ডার্লিংটনের কথাটা হচ্ছে এরকম যে ফনাল রিজিয়নস, অর্থাৎ এই যে প্রাণী ভূগোলের অঞ্চল বা প্রাণীকুলের অঞ্চল, আর এরিয়াস অকুপাইড নাও বাই ফনাস, অর্থাৎ ফনা দ্বারাই নির্ধারিত হবে, অর্থাৎ প্রাণীকুল দ্বারাই নির্ধারিত হবে। খুব সুন্দর এবং খুব ছোট্ট একটি প্রাণী ভূগোলের অঞ্চল বিভাজনের একটি সংজ্ঞা। আমরা রবিনসনের একটি সংজ্ঞা দেখব 1972, অর্থাৎ আরো পরে। উনি বলছেন এ জিওগ্রাফিক্যাল রিজিয়ন ইজ অ্যান এরিয়া হ্যাভিং পার্টিকুলার অ্যাসেম্বলেজ অফ অ্যানিমেলস, অর্থাৎ সাদৃশ্যপূর্ণ অ্যানিমেল নিয়ে বিশেষ সাদৃশ্যপূর্ণ অ্যানিমেল থাকবে, হুইচ ইনক্লুডস স্পেসিস হুইচ আর ইউনিক। তোমরা জানো ইউনিক
যেমন আমরা বাজারে যখন কোনো কিছু জিনিস কিনতে যাই, একটা শার্ট কিনতে যাই, একটা থ্রি পিস কিনতে যাই, আমরা বলি যে এমন একটা পিস দেন যেটা আর কারো নাই, তাই না? এরকম বলি না যে আনকমন, এভাবে বলি, তাই না? সেই হ্যাঁ, অনন্য, ইউনিক, অনন্য হতে হবে। তাহলে সুন্দর একটি সংজ্ঞা রবিনসনের মতে। এই সংজ্ঞা দুইটাই আমরা বোঝার চেষ্টা করব এবং মনে রাখার চেষ্টা করব। এরপরে আমরা প্রাণী ভৌগোলিক অঞ্চল বিভাজনের ভিতরে প্রথম যিনি এই চেষ্টাটা করেন বা এই বিষয়টাকে আলোকপাত করেন তিনি হচ্ছেন অস্ট্রেলিয়ান প্রকৃতি বিজ্ঞানী স্কারমার্ডা। তিনি সর্বপ্রথম পৃথিবীকে 21টি প্রাণী ভৌগোলিক অঞ্চলে ভাগ করেন। হ্যাঁ, তাহলে স্কারমার্ডা নামটা আমরা মনে রাখবো যে এটা 1853 সালে সর্বপ্রথম পৃথিবীকে 21টি প্রাণী ভৌগোলিক, 21টি, অনেকগুলো কিন্তু। আর একই সময় অর্থাৎ 1853 সালেই ব্রিটিশ ভূতত্ত্ববিদ ও ম্যালাকোলজিস্ট উডওয়ার্ড এই পৃথিবীকেই 27টি স্থল ও 18টি সামুদ্রিক প্রাণী ভৌগোলিক অঞ্চল। আমরা এর পরের যে বিষয়টা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে ডারউইনের, তোমরা সেই বিখ্যাত বইটির নাম জানো, অরিজিন অফ স্পেসিস বাই মিনস অফ ন্যাচারাল সিলেকশন, যেখানে আমরা সার্ভাইভাল অফ দ্য ফিটেস্ট কথাটি বা এই তত্ত্বটি জানি, তাই না? সার্ভাইভাল অফ দ্য ফিটেস্ট অর্থাৎ যোগ্যতমরাই কি হবে, বেঁচে থাকবে, টিকে থাকবে, অযোগ্যরা কি হয়ে যাবে, পৃথিবী থেকে হারিয়ে যাবে। হ্যাঁ, সেই অরিজিন অফ স্পেসিস বাই মিনস অফ ন্যাচারাল সিলেকশন এই গ্রন্থ প্রকাশের 1 বছর আগে পিএল স্কেলেটার, 1 বছর আগে মানে বলো তো দেখি, অরিজিন অফ স্পেসিস এই বইটি কত সালে প্রকাশিত হয় তোমাদের জানা আছে? এটা কিন্তু তোমাদের এমসিকিউ এর জন্য খুব ইম্পর্টেন্ট। এটা অ্যাকচুয়ালি 1859 সালে সম্ভবত 1800, হ্যাঁ ওরকম 1859, তাই না? হ্যাঁ, তাহলে এই যে অরিজিন অফ স্পেসিস বইটির কথা আমরা জানি সবাই, সার্ভাইভাল অফ দা, তোমরা নিশ্চয়ই জানো যে সার্ভাইভ করতে গেলে, পৃথিবীতে টিকতে গেলে অবশ্যই যোগ্য হয়ে টিকতে হবে। তো যাই হোক, তার 1 বছর আগে পিএল স্কেলেটার, যার নাম আমরা প্রথমে দেখেছিলাম, এই পিএল স্কেলেটার ইনি পাখির উপর ভিত্তি করে পৃথিবীটাকে কয়েকটি অঞ্চল, 6টি অঞ্চলে, এই 6টি অঞ্চল বেস অন বার্ডস, তো এই অঞ্চলগুলোকে বলা হচ্ছে এভিফোনাল রিজিয়ন বা পক্ষীকুলের অঞ্চল। তো উনি অ্যাকচুয়ালি পৃথক সৃষ্টি মতবাদ, অর্থাৎ পৃথিবী যে স্পেশাল সেপারেট ক্রিয়েশন, আমরা পরবর্তীতে কন্টিনেন্টাল ড্রিফট থিওরিতে দেখব যে এই বিজ্ঞানীদের 2টা ধারা আছে। একটা ধারা বিশ্বাস করতেছে পৃথিবী আজকে যা ছিল অতীতেও তাই ছিল, কিন্তু আলফ্রেড ওয়েগনার সহ অনেক বিজ্ঞানী বলছেন যে না, আজকে পৃথিবীতে যে অবস্থাটা আছে অতীতে এই অবস্থায় ছিল না, অতীতে পৃথিবীর জড়সড় হয়ে একটা সুপার কন্টিনেন্ট ছিল। যাই হোক, উনি হচ্ছেন পৃথক সৃষ্টি মতবাদ, অর্থাৎ ওই ওল্ড ধারণার বিশ্বাসী ছিলেন, পিএল স্কেলেটার, অর্থাৎ আজকে যা আছে অতীতেও তাই ছিল। এই বিজ্ঞানী পিএল স্কেলেটার কিন্তু তার সবচেয়ে বড় অবদান হচ্ছে এই পৃথিবীটাকে 6টি বড় বড় অঞ্চলে ভাগ করছেন বেস অন বার্ডস, বার্ডস এর উপর ভিত্তি করে। তো আমরা সেই তার প্রাণীভূগোল অঞ্চল বিভাজনের ছকটি দেখব। উনি পৃথিবীটাকে 2টি বড় বড় অঞ্চলে ভাগ করছেন, ক্রিয়েটীয় প্যালিওগিয়ানা আর ক্রিয়েটীয় নিওগিয়ানা। ক্রিয়েটীয় প্যালিওগিয়ানার ভিতরে প্যালায়োস আমরা যদি ভেঙে নেই, তাহলে গ্রিক প্যালায়োস শব্দের অর্থ হচ্ছে অ্যানসিয়েন্ট, তোমরা নিশ্চয়ই জানো অ্যানসিয়েন্ট মানে হচ্ছে পুরাতন বা ওল্ড, আর গায়া শব্দের অর্থ ল্যান্ড। আমাদের এই যদি সুন্দরভাবে ওয়ার্ড গুলোর মিনিং জানি, তাহলে কিন্তু আমাদের অনেক কিছু জেনে মানে জানাটা খুব সহজ হয় বা মনে থাকে, এটা বেস তৈরি করে আর কি। যাই হোক, ক্রিয়েটীয় প্যালিওগিয়ানা হচ্ছে পুরাতন বিশ্ব বা ওল্ড ওয়ার্ল্ড বা অ্যানসিয়েন্ট ল্যান্ড, অর্থাৎ যেখানে প্রাণের প্রথম বিস্তার যে অঞ্চলগুলোতে হচ্ছে বলে বিজ্ঞানীরা বলছেন, সেটা উনি বলছেন ক্রিয়েটীয় প্যালিওগিয়ানা। এর ভিতরে উনি 4টি অঞ্চলকে অন্তর্ভুক্ত করছেন। অঞ্চলগুলোকে শুরুতে নাম দিচ্ছেন রেজিও, যা কিছু আমরা দেখবো সবগুলো রেজিও দিয়ে শুরু। রেজিও প্যালিয়ার্কটিকা, রেজিও ইথিওপিকা, রেজিও ইন্ডিকা, রেজিও অস্ট্রেলিয়ানা, এই 4টি অঞ্চলকে উনি ক্রিয়েটীয় প্যালিওগিয়ানা বা অ্যানসিয়েন্ট ল্যান্ড এর অন্তর্ভুক্ত করছেন। পরবর্তী আরেকটি যে বড় অঞ্চল তাকে উনি আখ্যায়িত করছেন ক্রিয়েটীয় নিওগিয়ানা। নিও শব্দের অর্থ আমরা জানি, নিও শব্দের অর্থ হচ্ছে নিউ বা নতুন, গায়া শব্দের অর্থ হচ্ছে ল্যান্ড। এই নতুন ল্যান্ড বা নিউ ওয়ার্ল্ড এর অন্তর্ভুক্ত হচ্ছে 2টি অঞ্চল, একটা হচ্ছে রেজিও নিয়ার্কটিকা আর রেজিও নিওট্রপিকা। তাহলে এটাই হচ্ছে সেই
পিএলএস ক্লেটারের 1857 সালের প্রাণীভূগোল অঞ্চল বিভাজন, এবং যেটা পাখির উপরে ভিত্তি করে পৃথিবীকে বড় দুটি অঞ্চলে অন্তর্ভুক্ত করছেন, এবং এই অঞ্চলের অন্তর্ভুক্ত হয়ে মোট 6টি অঞ্চলে পৃথিবীটাকে উনি 6টি এভিফনাল রিজিয়নে ভাগ করছেন। আমরা পরবর্তীতে দেখব যে A.R. ওয়ালেস, যাকে আমরা বলছি কনসিডার্ড দ্য ফাদার অফ জু জিওগ্রাফি, ইনি এই বেস করে অর্থাৎ ওই এভিফনাল রিজিয়নটাকে, অর্থাৎ দ্যাট মিনস পিএলএস স্কেলেটারের বিষয়টাকে ভিত্তি করে, এবং এর সাথে অন্যান্য প্রধান প্রধান মেরুদণ্ডী প্রাণীকে, মেরুদণ্ডী প্রাণীর ভিতরে আছে স্বাদু পানির মাছ, উভচর, সরীসৃপ, পাখি, স্তন্যপায়ী, এই মেরুদণ্ডী প্রাণীদেরকে নিয়ে উনি ওই পৃথিবীর অঞ্চলগুলোকেই 6টি অঞ্চলে ভাগ করেন। এবং এআর ওয়ালেস বিশ্বাস করতেন যে পৃথিবীকে কখনোই মানে আমরা যেভাবে রাজনৈতিকভাবে আলাদা আলাদা করি, এইভাবে কিন্তু প্রাণী দিয়ে কি করা যাবে না, আলাদা করা যাবে না। আমরা যতই বলি যে না বাংলাদেশ আর ভারতের মধ্যে এই যে সীমানা আছে, প্রাণীরও সীমানা দিতাম, এটা আমাদের করা সম্ভব হবে না। আর তোমরা এটা জানো কিনা জানি না, উত্তর আফ্রিকার দেশগুলো ঘন বন দিয়ে তাদের সীমানা, এই জন্য ওখানে কিন্তু জ্যামিতিক রেখা দ্বারা এই সীমানা নির্ধারিত হয়। ওখানে আমাদের দেশের মতো এরকম কাঁটাতারের বেড়া কিংবা এরকম সীমানা নির্ধারণ করা যায়নি। এটা 20তম বিসিএস এর একটা প্রশ্ন আসছিল যে উত্তর আফ্রিকার দেশগুলোর সীমানা কিভাবে নির্ধারিত হয়, উপনিবেশিক ভাবে নাকি তোমার জ্যামিতিক রেখা দ্বারা, এরকম একটা প্রশ্ন আসছিল। তোমরা দেখে নিতে পারো। বিসিএস এর জন্য প্রস্তুতি নিচ্ছ? প্রস্তুতি আছে? একটু পড়াশোনা। হ্যাঁ, এই জিওগ্রাফি পড়লে কিন্তু ভূগোল নিয়ে তোমার 3-4টা প্রশ্ন হতে পারে, যেমন প্রণালী, যেমন মনে করো যেমন ভারত এবং শ্রীলঙ্কার মধ্যে কোন প্রণালী আছে বলো দেখি, একটা প্রশ্ন দিলাম তোমাদেরকে। ভারত ও শ্রীলঙ্কার মধ্যবর্তী প্রণালীটি বা কোন প্রণালী ভারত এবং শ্রীলঙ্কাকে পৃথক করেছে? পক প্রণালী। পক প্রণালীর নাম হয়তো শুনছো তোমরা অনেক, কিন্তু স্পেসিফিক্যালি পক প্রণালী। তো এই জিনিসগুলো কিন্তু তোমরা জানতে পারবে জিওগ্রাফিতে। যাই হোক, এআর ওয়ালেসের যে বিষয়টা আমরা দেখতে পাচ্ছি, উনি পৃথিবীর ওই অঞ্চলগুলোকে অর্থাৎ পিএলএস স্কেলেটার অঞ্চলগুলোকেই উনি অন্যান্য মেরুদণ্ডী প্রাণীর সাথে মিলে ওই 6টা অঞ্চলে ভাগ করছেন। উনি আর ওই যে মুখ্য অঞ্চলে যাননি। 6টি অঞ্চলে প্যালিয়ার্কটিক রিল, নিয়ার্কটিক, নিওট্রপিক্যাল, ইথিওপিয়ান, ওরিয়েন্টাল, অস্ট্রেলিয়ান। প্যালিয়ার্কটিকের অন্তর্ভুক্ত হচ্ছে ইউরোপ, তো সমগ্র ইউরোপ, নর্থ অফ আফ্রিকা অর্থাৎ আফ্রিকার উত্তরাংশ। তোমরা সাহারা মরুভূমির নাম শুনেছো? পৃথিবীর সবচেয়ে বড় মরুভূমি। গুড গুড। সাহারা মরুভূমি হচ্ছে আফ্রিকায় অবস্থিত এবং আফ্রিকার উত্তরাংশে। আমরা এই যে মানচিত্রে গেলেই দেখতে পাবো, মানচিত্র এই যে তোমরা নিশ্চয়ই জানো, এইটা হচ্ছে আফ্রিকা। বলতো এইটা একটা সি বা সাগর। কি সাগর? যে সাগর দিয়ে অনেক মানুষ আফ্রিকা থেকে ইউরোপে যায় এবং অনেকেই মৃত্যু মুখে পতিত হচ্ছে, অনেকেই। ভূমধ্যসাগর। গুড। ভূমধ্যসাগর বা ইংরেজিতে বলে মেডিটেরানিয়ান সি। ভূমধ্যসাগর বা মেডিটেরিয়ান, অর্থাৎ চারিদিকেই ভূমি আছে। এইখানে একটা এই যে মুখে একটা প্রণালী আছে, বলো তো দেখি এই প্রণালীটা কি, যেটা ভূমধ্যসাগরের প্রবেশ মুখে? জিব্রাল্টার প্রণালী। এর একদিকে আছে ইউরোপে আছে স্পেন, আর এই নিচের দিকে আফ্রিকার কোন দেশ বলো? গুড গুড গুড। তাহলে উপরের দিকে আছে স্পেন, আর উত্তরাংশে আর নিচে আছে বা আফ্রিকায় আছে মরক্কো। এদের কিছু দ্বীপ নিয়ে কিন্তু মরক্কো এবং স্পেনের ভিতরে বেশ কিছু সমস্যা আছে। যাই হোক, জিব্রাল্টার প্রণালী এই মেডিটেরানিয়ান সি বা ভূমধ্যসাগরের প্রবেশ মুখে আছে এবং এটা 2টা মহাদেশকে পৃথক করেছে, উপরের বা উত্তরাংশের। সবসময় মনে রাখবা, মানচিত্রের উপরের দিক হচ্ছে উত্তর আর নিচের দিক হচ্ছে দক্ষিণ। যাই হোক, এই যে জায়গাটা আফ্রিকার, এই জায়গাটা হচ্ছে সাহারা মরুভূমি আছে। এই সাহারা মরুভূমির বা উত্তরাংশটা বা উপরের দিকটা হচ্ছে প্যালিয়ার্কটিক অঞ্চলের মধ্যে পড়ছে, ইউরোপ পড়ছে এবং নর্থ এশিয়া অর্থাৎ এশিয়ার ভারত, পাকিস্তানের বেলুচিস্তান পর্যন্ত, অর্থাৎ এশিয়ার আফগানিস্তান, পাকিস্তানের বেলুচিস্তান পর্যন্ত এবং এপাশে দক্ষিণ চীনের উপর পর্যন্ত, মঙ্গোলিয়া,
এই সমস্ত দেশগুলো সমস্তগুলো প্যালিয়ার্কটিক অঞ্চলের ভিতরে পড়ছে। তাহলে প্যালিয়ার্কটিক রিলমের ভিতরে আমরা দেখতে পাবো ইউরোপ, নর্থ অফ আফ্রিকা এবং নর্থ এশিয়া। নিয়ার্কটিক রিল নর্থ আমেরিকা, গ্রিনল্যান্ড। তোমরা আমার একবার পরীক্ষায় আসছিল, চাকরির পরীক্ষা দিতে গেছিলাম, বললো যে গ্রিনল্যান্ডের মালিক কে? বলো দেখি গ্রিনল্যান্ডের মালিক কে? ডেনমার্ক স্যার। ডেনমার্ক? জি স্যার। আচ্ছা, তাহলে নিয়ার্কটিকের ভিতরে নর্থ আমেরিকা অর্থাৎ সমস্ত উত্তর আমেরিকা এবং গ্রিনল্যান্ড। নিয়ার ট্রপিক্যাল রিমের ভিতরে সেন্ট্রাল ও সাউথ আমেরিকা, এই যে সেন্ট্রাল বা মধ্য আমেরিকা এবং সাউথ আমেরিকা। ইথিওপিয়ান রিলমের ভিতরে সাউথ অফ সাহারা, এই যে এইখানে আছে সাহারা মরুভূমি, এই সাহারা মরুভূমির দক্ষিণাংশ। সাউথ অফ আরব অর্থাৎ আরব এন্ড মাদাগাস্কার, এই যে ছোট্ট একটা দ্বীপ দেখতে পাচ্ছ যার বর্তমান নাম মালাগাছিও বলে, তো এই মালাগাছি নিয়ে হচ্ছে ইথিওপিয়ান রিল। সাউথ অফ সাহারা, সাউথ অফ আরব এন্ড মাদাগাস্কার। এরপরে ওরিয়েন্টাল রিম, আমরা যে অঞ্চলে বসবাস করছি, আমাদের যে অঞ্চল সেটার ওরিয়েন্টাল রিম ইন্ডিয়া টু মালয়, যে ইন্ডিয়া এখান থেকে শুরু হয়েছে, বা ভারত, বাংলাদেশ, বার্মা বা মায়ানমার, নেপাল, ভুটান, তোমার হচ্ছে মালয়েশিয়ার বর্নিও, জাভা, সুমাত্রা, ইন্দোনেশিয়া, সমস্ত দ্বীপ, প্রায় সমস্ত দ্বীপ বলা যাবে না, প্রায় সমস্ত, অর্থাৎ অস্ট্রেলিয়ান রিজিয়নে আবার কিছু পড়ে গেছে। যাই হোক, সাউথ চায়না, চায়না বলতে পুরো চায়না না, সাউথ চায়না হচ্ছে ওরিয়েন্টাল রিলমের মধ্যে পড়ছে। এরপর হচ্ছে অস্ট্রেলিয়ান রিম, যেখানে অস্ট্রেলিয়া তোমরা জানো যারা ক্রিকেট অত্যন্ত দুর্দান্ত খেলে, নিউজিল্যান্ড, হ্যাঁ, একটা হচ্ছে ক্যাঙ্গারুর দেশ আর একটা হচ্ছে কিউই পাখির দেশ, নিউ গায়ানা, অর্থাৎ এখানে কিন্তু বেশ কিছু দ্বীপ আছে, পলিনেশিয়ান, মাইক্রোনেশিয়ান, এই দ্বীপগুলো মিলে অস্ট্রেলিয়ান রিম। তাহলে আমরা দেখতে পাচ্ছি ইয়ার ওয়ালেস প্রণীত এই সমস্ত অন্যান্য মেরুদণ্ডী পাখি সহ অন্যান্য মেরুদণ্ডী প্রাণীকে নিয়ে উনি পৃথিবীটাকে 6টি অঞ্চলে ভাগ করছেন। আমরা এখানে অঞ্চলগুলো দেখলাম, এক প্যালিয়ার্কটিক যেখানে পড়ছে ইউরোপ, এশিয়ার উত্তরাংশ, বা অ্যাকচুয়ালি বলা যেতে পারে ইউরেশিয়া, এবং তোমার হচ্ছে আফ্রিকার উত্তরাংশ। এরপরে নিয়ার্কটিকের ভিতরে পড়ছে উত্তর আমেরিকা। উত্তর আমেরিকার ভিতরে তোমরা জানো দেশ আছে আমেরিকা বা ইউএসএ এবং কানাডা, হ্যাঁ। এবং এরপরে আসতেছে হচ্ছে নিউ ট্রপিক্যাল, তোমাদেরকে আগেই বলে নিই, নিউ ট্রপিক্যালকে বলা হয় বার্ডস কন্টিনেন্ট, অর্থাৎ পাখির মহাদেশ, অনেক পাখি, তারা কিন্তু ফুটবলও খুব দারুণ খেলে, হ্যাঁ। ব্রাজিল, আর্জেন্টিনা, এই সমস্ত দেশগুলো হচ্ছে নিউ ট্রপিক্যাল রিজিয়নের ভিতরে, বা সাউথ আমেরিকা। ইথিওপিয়ান আফ্রিকান অঞ্চল, যেটাকে বলা হচ্ছে যে প্রাণীর আমাদের চিড়িয়াখানা অনেক, এবং মজার ব্যাপার হচ্ছে তারা প্রাণী গিফট করে, সিংহ গিফট করে অন্যান্য দেশে, তারপর জিরাফ, জেব্রা, আমরা যে চিড়িয়াখানায় যেগুলো দেখতে পাই। ওরিয়েন্টাল রিজিয়ন আমাদের দেশে ভারত, বাংলাদেশ, মায়ানমার, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া। অস্ট্রেলিয়ান রিজিয়ন অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, পলিনেশিয়ান কিছু দ্বীপ, যেমন সলোমন আইল্যান্ড, নাম শুনছো তোমরা? সলোমন আইল্যান্ড, হ্যাঁ। তারপরে এরকম বেশ কিছু দ্বীপ মিলে হচ্ছে অস্ট্রেলিয়ান রিজিয়ন। এরপরে লাইডেকার 1896 প্রস্তাবিত প্রাণী ভৌগোলিক অঞ্চল, উনি পৃথিবীটাকে 3টে বড় অঞ্চলে ভাগ করছেন, আর্কটোগিয়া, নিওগিয়া, নটোগিয়া, যেগুলোকে উনি রিলম বলছেন। আর্কটোগিয়া, আর্কটস শব্দের অর্থ হচ্ছে নর্থ, অর্থাৎ নর্থ অঞ্চলের বা উত্তরাংশের যে অঞ্চলগুলো, প্যালিয়ার্কটিক অর্থাৎ ইউরেশিয়া, নিয়ার্কটিক উত্তর আমেরিকা, ইথিওপিয়ান আফ্রিকা, ওরিয়েন্টাল, এগুলোকে উনি আর্কটোগিয়া রিলমের অন্তর্ভুক্ত করছেন, উত্তরাংশের অঞ্চলের অন্তর্ভুক্ত করছেন। উনি মুখ্য অঞ্চল হিসেবে পৃথিবীকে মুখ্য 3টি অঞ্চলে ভাগ করছেন, আর্কটোগিয়া, নিওগিয়া, নটোগিয়া। আর্কটোগিয়ার ভিতরে 4টি অঞ্চল, নিওগিয়ার ভিতরে 1টি অঞ্চল, নিও ট্রপিক্যাল, যেটাকে আমরা বলছি সাউথ আমেরিকা বা দক্ষিণ আমেরিকা। আর নটোগিয়া, নটোগিয়া শব্দের অর্থ, নটস শব্দের অর্থ হচ্ছে সাউথ। আমরা এর পরবর্তীতে দেখবো যে পৃথিবীর অ্যাকচুয়ালি ঠিক মাঝ বরাবর যে রেখাটা গেছে তার নাম হচ্ছে বিষুব রেখা বা ইকুয়েটর, নিশ্চয়ই তোমরা জানো। ইকুয়েটর থেকে উপরে আছে কর্কট ক্রান্তি আর নিচের দিকে আছে মকর ক্রান্তি। তো এই অস্ট্রেলিয়ান রিজিয়নটা অ্যাকচুয়ালি মকর ক্রান্তির বরাবর বা ওই দিক বরাবর আছে বলে এটাকে উনি নটোগিয়া বা সাউথ অঞ্চল হিসেবে ভাগ করতেন। এটা গেল হচ্ছে লাইডেকারের প্রণীত তোমার বিষয়। এরপর ডার্লিংটন, যাকে আমরা বলছি বিংশ শতাব্দীর একজন অত্যন্ত বিখ্যাত প্রাণী ভূগোলবিদ। উনি পৃথিবীকে মানে আবহাওয়া কিংবা
তোমার আবহাওয়ার তারতম্য বা ব্যারিয়ার বা প্রতিবন্ধকতার উপর ভিত্তি করে পৃথিবীটিকে মোটামুটি 3টি শিরোনামে অন্তর্ভুক্ত করছেন। ক্লাইমেট লিমিটেড অর্থাৎ আবহাওয়া সীমিত অঞ্চল। এই আবহাওয়া সীমিত অঞ্চলের কারণে প্যালিয়ার্কটিক অর্থাৎ ইউরেশিয়া এবং নিয়ার্কটিক অর্থাৎ উত্তর আমেরিকা, এই দুটো অঞ্চলের মধ্যে প্রাণীগুলোর মধ্যে বৈসাদৃশ্য উনি দেখতে পাইছেন। এই জন্য উনি এটাকে ক্লাইমেট লিমিটেড রিজিয়ন বলছেন। ওল্ড ওয়ার্ল্ড ট্রপিক্যাল রিজিয়ন। ট্রপিক মানে হচ্ছে যেখানে পৃথিবীতে সূর্য লম্বভাবে কিরণ দেয়, ওটাকে বলছে ট্রপিক্যাল। এর ভিতরে আছে আমাদের অঞ্চল ওরিয়েন্টাল এবং ইথিওপিয়ান অঞ্চল। ব্যারিয়ার লিমিটেড অর্থাৎ প্রতিবন্ধক সীমিত অঞ্চল, এর মধ্যে রাখছেন উনি নিও ট্রপিক্যাল অর্থাৎ সাউথ আমেরিকা এবং অস্ট্রেলিয়া অর্থাৎ অস্ট্রেলিয়া অঞ্চল, এই দুটাকে উনি ব্যারিয়ার লিমিটেড অর্থাৎ প্রতিবন্ধক সীমিত অঞ্চল। অর্থাৎ এই অঞ্চল দুইটা অনেক বড় সমুদ্র দ্বারা পরস্পর পৃথক, এই কারণে এই 3টা বিষয় বা শিরোনাম করে উনি পৃথিবীটাকে এভাবে বিভক্ত করেন, প্রাণীভূ অঞ্চলে বিভক্ত করেন। ক্লাইমেট লিমিটেড রিজিয়ন, ওল্ড ওয়ার্ল্ড ট্রপিক্যাল রিজিয়ন এবং ব্যারিয়ার লিমিটেড রিজিয়ন। তাহলে আমরা কয়েকটি দেখতে পেলাম। আরো 2-1 বিজ্ঞানী বেশ এই ব্যাপারে কথা বলছেন। তাহলে প্রথমে দেখতে পেয়েছিলাম পিএল স্কেলেটার, তারপরে পেয়েছি ইয়ার ওয়ালেস, এরপরে লাইডেকার আর ডার্লিংটন। এছাড়াও আরো 2-1 বিজ্ঞানীর কথা বলা যেতে পারে, যেমন তোমার হেলপ্রিনের কথা বলা যেতে পারে। তো আমরা প্রাণী ভূগোল এবং ভূগোলের মধ্যে পার্থক্য দেখতে পাবো। প্রাণী ভূগোল এবং ভূগোলের মধ্যে পার্থক্য এরকম ভাবে, ভূগোল হচ্ছে একটা অনেক ভাস্ট বিষয়, যার ভিতরে পৃথিবীর স্থলভাগ, জলভাগ এবং বায়ুমণ্ডলের স্বাভাবিক অবস্থার বিবরণ জানা যায় এবং মানুষের উপর তার প্রভাব সম্বন্ধে আলোকপাত করা হয়। অন্যদিকে পৃথিবীর বিভিন্ন এলাকার প্রাণীকুলের বিস্তৃতি, প্রাচুর্য সম্পর্কে আলোচনা করা হয় প্রাণী ভূগোল। কতিপয় বিশেষ শব্দ, ওল্ড ওয়ার্ল্ড এটা আমরা জানতে পেরেছি, নিউ ওয়ার্ল্ড জানতে পেরেছি, হোলার্কটিক অর্থাৎ হেলপ্রিন বলছেন প্যালিয়ার্কটিক এবং নিয়ার্কটিক অঞ্চল দুটিকে একত্রে হোলার্কটিক বলা যায়। রিলম, লাইডেকার প্রণীত শ্রেণী বিভাগকে রিলম, আর রিজিয়ন হচ্ছে পিএল স্কেলেটার এবং এয়ার ওয়ালেসের। তো তোমাদের সবাইকে শুভেচ্ছা, সবাই ভালো থাকো, সুস্থ থাকো এবং যতখানি সম্ভব স্বাস্থ্যবিধি মেনে চলো। আগামীতে আবার তোমাদের সাথে দেখা হবে ইনশাল্লাহ। সবাইকে ধন্যবাদ। ওয়ালাইকুম আসসালাম। তোমাদের কোনো প্রশ্ন? বাবা সময় শেষ হয়ে গেছে, 45 মিনিট। তোমাদের কোনো প্রশ্ন আছে কিনা বলো। পিএল স্কেলেটর উনি যে থিওরিটা দিয়েছেন স্যার, ওটা আরেকবার একটু বললে ভালো হয় স্যার, ক্লিয়ার বুঝতে পারিনি। পিএল স্কেলেটর তো থিওরি দেয়নি, উনি পৃথক সৃষ্টি মতবাদের প্রবক্তা, অর্থাৎ পৃথিবী এখনো যা আছে অতীতেও তাই ছিল। আর হচ্ছে ওই আলফ্রেড ওয়েগনার, উনি বলতেছেন যে পৃথিবী আজকে যা ছিল অতীতে সেরকম ছিল না। অতীতে পৃথিবী একটা জড়সড় হয়ে একটা সুপার কন্টিনেন্ট ছিল। এটা আমরা 3য় ক্লাসে আসবো, কন্টিনেন্টাল ড্রিফট থিওরি। আর কারো প্রশ্ন? আর যে 6টা ভাগে স্যার ওই রেজিওটা কেন ব্যবহার করা হচ্ছিল সামনে? রেজিও এটা ওই পুরাতন একটা ভাষা। রেজিও আমরা এখন রিজিয়ন যেটাকে বলছি সেটাই ইটালিক ভাষা হতে পারে। রেজিও দিয়ে উনি শুরু করছেন। আমরা আজকে বলতেছি প্যালিয়ার্কটিক রিজিয়ন, উনি বলছেন রেজিও প্যালিয়ার্কটিকা, অর্থাৎ ল্যাটিন কোনো শব্দ হতে পারে। রেজিও দিয়ে শুরু, রেজিও মানে অঞ্চল। যে হোল আর্কটিকটা ওইটা বুঝতে পারলাম না শেষে। কোনটা? স্যার হোল আর্কটিক সম্ভবত বুঝতে। হোল আর্কটিক, হ্যাঁ। হেলপ্রিন নামক একজন প্রাণীভূগোলবিদ, উনি বলছেন, উনি ওই যে আগে বললাম যে আমি যা আলোচনা করছি সবগুলো প্রপোজড অর্থাৎ প্রস্তাবিত। উনি বলছেন নিয়ার্কটিক এবং প্যালিয়ার্কটিক মিলে উনি একত্র করতেন, এটাকে হোলার্কটিক বলছেন। কিন্তু পরবর্তীতে বিজ্ঞানীরা বলছেন না, এরকম ভাবে হোলার্কটিক কোন অঞ্চলকে ভাগ করা যাবে না। ওটা ওনার প্রস্তাব ছিল, কিন্তু এটা গ্রান্টেড হয় নাই। এটা হেলপ্রিন নামক একজন বিজ্ঞানীর প্রস্তাব। মাইশা কিছু বলো, কোন প্রশ্ন আছে? লিম্পা? আমার আরেকটা কোশ্চেন আছে। ওই লাইডেকার যে 3টা অঞ্চলে বিভক্ত করেছেন, আর আর্কটিকিয়া, লিউগিয়া, আরেকটা তিন নাম্বারটা যেন নটোগিয়া। নটোস শব্দের অর্থ হচ্ছে সাউথ। তুমি যদি ওই শব্দগুলোর মিনিং জানো তাহলে খুব সুবিধা হবে। হ্যাঁ, শব্দগুলোর মিনিং গুলো জানলে আমাদের নটোগিয়া, নিওগিয়া আর আর্কটোগিয়া। শব্দের অর্থ
হ্যাঁ, স্যার লিও শব্দের অর্থ? লিও গিয়ার লিও। নিউ শব্দের নিউস থেকে আসছে, নিউস মানে নিউ। আমরা আজকে যে নিউটা পড়তেছি, নিউটা জানি, নিউস কথাটা নিউ থেকে আসছে। নিউস মানে নিউ, নতুন। আচ্ছা, বুঝতে পেরেছি স্যার, থ্যাংক ইউ স্যার। হ্যাঁ, তোমরা ক্লাসে চেষ্টা করবা ক্লাসগুলো করার। আমরা প্রায় 15টার মতো ক্লাস নেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো তোমাদের ক্লাসগুলো করলে আমাদেরও অনেক উপকার হবে স্যার। হ্যাঁ হ্যাঁ, তোমাদের উপকার হবে, আমারও তোমাদের সাথে দেখা সাক্ষাৎ হবে, কথা হবে ভার্চুয়াল এভাবে ক্লাস যতদিন বিশ্ববিদ্যালয় খুলেনি, কলেজগুলো খুলেনি, ততদিন আমরা চালিয়ে যাবো ইনশাআল্লাহ। তোমরা সবাই সুস্থ থাকো, তোমরা দোয়া করো, আমরাও তোমাদের জন্য দোয়া করি। আমরা স্বাস্থ্যবিধি সকলেই মেনে চলি। সবাইকে, তোমাদের সবাইকে ধন্যবাদ। আগামী ক্লাসে ইনশাআল্লাহ তোমাদের সাথে দেখা হবে। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।